আপনি হাসিনার ফুয়াতো বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখিছে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া। সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব, নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন। এ বিষয়ে সাবধান করে দিলাম। আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন, হুদাই ফাল পাইবেন না। আমরাও শান্তি চাই দেশে, আমরা স্থিতিশীলতা চাই, কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না। ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়বো। পরে কেন না, সাবধান করি নাই, সাবধান। আপনার হুমকি আমরাও দিতে পারি, কেন আমরাই জনতার কণ্ঠস্বর, আমরাই দেশের মালিক। আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন, দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশাররফের সাথে খারাপ হবে। সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্যের মূল ভিডিওটি 30 সেকেন্ড পরে প্লে করা হবে। তার আগে সেনাপ্রধানকে নিয়ে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য ফেসবুকে ফাঁস করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। চলুন আমরা সেগুলো দেখে আসি। দাদা বলেছেন, সেনাপ্রধান ওয়াকার, ভারত আর বিএনপি মিলে এবার একজোট হয়েছে, যে কোনো মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। আর বিএনপি তার বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকেই চায়। রাওয়াতে সেনাপ্রধানের হুঁশিয়ারি বক্তব্য দেওয়ার 24 ঘন্টার মধ্যেই জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসের প্রতি আবারও শক্তিশালী সমর্থনের কথা ঘোষণা করেছেন। এটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়। পিনাকি ভট্টাচার্য বলেন, ভারতের শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট পড়ে সেনাপ্রধান যে হুঁশিয়ারি বক্তব্য দিয়েছে তা 24 ঘন্টার মধ্যেই ডক্টর ইউনূসের সংস্কার কাজের সমর্থনের কথা জানালো জাতিসংঘের মহাসচিব। পুরো বিশ্ব এখন ডক্টর ইউনূসের পাশে আছে। চলুন আমরা পিনাকি ভট্টাচার্যের সে ভিডিওটি দেখে আসি। সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন, জাতিকে থ্রেট দিলেন। এত সাহস কই পান ওয়াকার সাহেব? ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন, হ্যাঁ ভালো। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না, বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহের গোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করবো, সবকও দেবো। আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব, তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন, নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি। তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দেন আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা, দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারই থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তা আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের 1952-44 ধারায় এটা লেখা আছে ইংরেজি, এডিটে সে পাশে দেখান। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আমি না বাংলা করে দিই, আমি তো ইংরেজি বুঝি না। এনে লেখা আছে, এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতির ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে। হ্যাঁ, তো ঠিকই কইছে না, ইংরেজি কইছে। তো এইসব বিধানের একটাই সমস্যা, তা হইল যে সেনা আইনের অজুহাত। সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে? সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এর সমাধান আছে। আমার কাছে কাল সব প্রবলেমের সলিউশন আছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট। আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করবো আপনি একটা সুমোটো বা স্বতঃপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন। বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না। বাংলাদেশে ইন্ডিয়ান লেসপেন্সারি করার কোনো দল, কোনো ইনস্টিটিউট টিকতে পারবে না। ফুল স্টপ, পিরিয়ড। হাসিনা পারেনি, পুলিশ, র্যাব, বিজিবি পারেনি, সেনা শাসনের ডর দেখায় না। ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডর দেখাইতে আসবেন না। খালেদ মোশাররফ কলে হইপার থেকে ডাক দিবে, উইও হারকুলি সোভার চাইছিল ইন্ডিয়ান সালসা খাইয়া, আবার আওয়ামী শাসন, ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল। ওই ইতিহাস রিপিট করতে চাইলে স্বাগতম। প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ। আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন। আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ, 111-এর সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন, সব খুঁজে টেনে টেনে বের করেন
হ্যাঁ, ওইটা সম্পদ ধরে টান দিবেন, সব সোজা, রুলারের মতো সোজা হয়ে যাবে। আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান, যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান আছে, বুঝছাও। মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যে অকার্যকর বলছে তা প্রতিবাদ করেন। আপনাদের দিকে পুরা সিভিল প্রশাসন তাকায় আছে, আপনারাই প্রথম রাতের নির্বাচনে কুশীলবদের চাকরিচ্যুত করছেন, এতে প্রশাসনের সম্মান বাড়ছে। আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন। আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতা তার সেবকদের সম্মান দিতে চায়। জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠন আর সার্বভৌমত্বের লেকচার 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন। ওয়াকার সাহেব, আপনি দুর্বল হৃদয়ের মানুষ, হারকিউলিস হইতে যায় না। রাজনীতির মাঠ বড় পিচ্ছিল, এখানে খেলা অত সহজ না। 18 বছর থেকে আপনি যখন লেফট রাইট করছিলেন তখন আমরা রাজনীতির রাজা উজির মানি। পরের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা বললেন শাপলা চত্বর এবং সাইদির রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ করা হয়েছে জাতিসংঘ বরাবর। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ এবং জামায়াত নেতা দেলার হোসাইন সাইদির যে রায়, এই রায় ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জুলাই এবং আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বছরের পর বছর ধরে চলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি বলেন, এদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, এক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এই বিষয়ে সক্ষম করে গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা সম্পর্কিত অনুসন্ধান প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। এটি সহজ কাজ ছিল না, তারপরও সময় মতো এসেছে। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে, এটা দেখে প্রধান উপদেষ্টা খুব বেশি আনন্দিত। আবাসিক সমন্বয়কারী লোয়েস প্রধান উপদেষ্টাকে অবহিত করেন, জাতিসংঘের মানবাধিকারের জন্য হাইকমিশনার ভলকার তুর্ক আগামী 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশন চলাকালীন সদস্য দেশগুলোকে এর ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আরও বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফর করবেন। তার সফরে বাংলাদেশের রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহ কমে যাওয়ায় সৃষ্ট সংকট বিশ্বব্যাপী নজরে নিয়ে আসবে। পরের সংবাদটি হচ্ছে, জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। জাতিসংঘের এ দপ্তর তাদের সাম্প্রতিক প্রতিবেদনে পরামর্শ দিয়েছেন যে বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিশেষ পদক্ষেপ পুনঃপ্রবর্তনের ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর OHCHR গত 12 ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। OHCHR মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য
নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও দপ্তরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর নাগরিকদের এবং অধিকারভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরামর্শমূলক উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। OACHR বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং তারা বলছে এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহৎ ভোটার গোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। এছাড়াও দপ্তরটি রাজনৈতিক এবং জনজীবনে নারী পুরুষের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন এবং বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। এক্ষেত্রে প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তিনি বলেন, আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনী এগিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে। নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হতে পারে। শফিকুল আলম আরও ব্যাখ্যা করে বলেন, যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যক্রম করার পর নির্বাচন চায় সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত বিলম্ব হতে পারে। 2024 সালের 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার পর আগামী নির্বাচন 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মূলত এ নির্বাচনের তারিখ 2025 সালের শেষ থেকে 26 সালের প্রথমার্ধে নির্ধারণ করা যেতে পারে। পরের সংবাদটি হচ্ছে, নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র আরও বাড়বে বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। রোববার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন হলে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে তা জনগণের সামনে দৃশ্যমান করা দরকার। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা তত বাড়বে। তিনি আরও বলেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে একটি নির্বাচন প্রয়োজন। গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা সম্ভব। তিনি দাবি করেন, সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি তার সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই সংস্কার প্রস্তাবের সঙ্গে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি, বরং তাদের বক্তব্য শুনলে মনে হয় অভ্যুত্থানে অংশ নেওয়াই অপরাধী। এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি তিনি একটি আহ্বান জানান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা না গেলে তারা সরকারের ভালো কাজগুলো সমালোচনা